প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ অনুষ্ঠান। দীপ্ত টিভির এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বলবো যে একটি নতুন বাংলাদেশে বসে আছি। আপনারা জানেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে বাংলাদেশ আমরা পেয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। আমরা জানি যে 1 মাস পূর্ণ হলো এই অন্তর্বর্তী সরকারের। 1 মাস সময়, খুবই কম সময় একটি সরকারের কার্যক্রম কেমন সেটা বলার জন্যে। তবুও আমরা যেহেতু 1 মাস পূর্ণ হলো, আমরা একটা উপলক্ষে কথা বলি। আমরা এ বিষয়ে সামান্য শুরুতে কথা বলবো, এরপরে মূলত আমরা কথা বলবো প্রতিবেশীর সঙ্গে কেমন সম্পর্ক, অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি কেমন দাঁড়াচ্ছে, সেইগুলো নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন জনাব এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন মেজর জেনারেল শাহিদুল হক, অবসরপ্রাপ্ত, আপনাকেও স্বাগত জানাই। আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আমরা শুরুতে যেটা বলছিলাম যে আমরা একটা নতুন বাংলাদেশে আছি, এবং এই বাংলাদেশের আকাঙ্ক্ষা বা যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা আন্দোলন করলো এবং একটা অভ্যুত্থানের পর আমরা যে বাংলাদেশটা পেলাম, সেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস, এই 1 মাসে আসলে যে এত বেশি আকাঙ্ক্ষা মানুষের, সেটা এই আকাঙ্ক্ষার মধ্যে কিন্তু আমরা শুধু যেটা জানতে চাই যে এই জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা ঘটতে শুরু করেছে কিনা, আপনি কি মনে করেন? কিছু কিছু জায়গায় তো ঘটছে। ধন্যবাদ আপনাকে। এবং আসলে এখানে আমি কথাটা যদি শুরু করি এভাবে, এই যে সাম্প্রতিক গণ আন্দোলন যেটা বলো আপনি যদি বলেন এটা একটা বিপ্লব, এই ধরনের একটা ঘটনা ঘটার মধ্য দিয়ে কিন্তু দুইটা জিনিস খুব, আমি বলবো যে খুব মানে বিশেষভাবে সামনে এসছে। একটা হচ্ছে, আপনি দেখবেন যে প্রতিষ্ঠিত কাঠামো, আমাদের প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় কাঠামো, এই কাঠামোটা কিন্তু চ্যালেঞ্জ হয়েছে বাই নন ইনস্টিটিউশনাল ফোর্সেস। এবং এই যে ছাত্র জনতা যারা, তারা কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরের লোক। তো কাজেই এই জায়গাটা আমাদের উপলব্ধির একটা জায়গা আছে যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় এখন তাদের এই প্রত্যাশাগুলো, তাদের যে আকাঙ্ক্ষাগুলোকে কিভাবে আমরা ইন্টিগ্রেট করব, এখানে একটা দুইটা ইন্ডিকেটর আছে। যেমন ধরুন, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের 2 জনকে সরকারি কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 3 জন, আরেকজন মাহফুজ আলম, যিনি, ওনাকে মাননীয় প্রধান উপদেষ্টার পরামর্শ বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে। তো কাজেই এখানে আমরা 3 জন ছাত্র আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে যারা জড়িত ছিলেন তাদেরকে সরকারি প্রক্রিয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এর ফলে যেটা হয়েছে সেটা হলো যে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে প্রত্যাশা, এই আন্দোলনের মধ্য দিয়ে তারা যেটাকে তুলে এনেছেন, সেটার খানিকটা প্রতিফলন আমরা এখানে দেখতে পাবো। এবং আরেকটা জায়গায় যেটা হওয়ার আমার ধারণা, যেটা হয়তো একটা বলতে পারেন যে ডিফল্ট বেনিফিট পাওয়া যাবে, সেটা হলো যে আমলাতন্ত্রের কিন্তু একটা প্রাতিষ্ঠানিক ধারা আছে, প্রকৃতি আছে। এবং সেই প্রকৃতিটার মধ্যে কিন্তু আমলাতন্ত্র নিজস্ব একটা ক্যারেক্টার বা অর্গানিক ক্যারেক্টার ডেভেলপ করে। এদের উপস্থিতি কিন্তু সেইটাকে পরিবর্তন করে, এই পরিবর্তনের যে প্রয়োজন, আমরা কিন্তু এখন মনে রাখতে হবে যে ছাত্ররা কিন্তু সরকার পরিবর্তন করতে চায়নি। তারা একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, যে ব্যবস্থাটা অত্যাচারী ব্যবস্থা, অবিচারের ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে তারা পরিবর্তন করতে চেয়েছে। তো কাজেই তাদের উপস্থিতি এই নূতন দিক নির্দেশনা বা নতুন দিকে যাবার খানিকটা শক্তিও কিন্তু সরকারকে যোগাবে। এবং এখানে আরও একটা বিষয় হচ্ছে, দেখেন, একদিকে প্রফেসর ইউনূস বিশ্ববরেণ্য মানুষ, অন্যদিকে তরুণ প্রজন্ম, এই যে দুটো জিনিসের সমন্বয়, এটা কিন্তু আমাদের জন্য একটা অসাধারণ, আমি বলবো, আমাদের প্রাপ্তি। এখন সেটা কোথায় গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা মুশকিল। তার কারণ হচ্ছে যে অনেকগুলো শক্তি কিন্তু এই নূতন উত্থান বা বাংলাদেশের এই নূতন বিবর্তনের ভেতর থেকেই কিন্তু প্রতিরোধ গড়বে বা গড়বার আশঙ্কা কিন্তু আছে, এর বাইরে থেকেও আছে। তো কাজেই এখানে আপনি আমাকে যদি বলেন, তাহলে আমি বলবো যে এই
অপ্রাতিষ্ঠানিক শক্তির মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাঠামোটাকে যে বড় ধরনের একটা নাড়াচাড়া দেয়া গেল এবং যার মধ্য দিয়ে একটা ব্যবস্থা ধসে পড়েছে বলা যায়। এখন এই নতুন কাঠামোটা গড়ে তুলতে গেলে কিছু কিছু নতুন কিছু উদ্যোগ আসবে, কিছু অপরিচিত উদ্যোগ আসবে, সেগুলোর জায়গাটায় আমরা দাঁড়ানো আছি। এবং তারপরে আরেকটা উল্লেখযোগ্য, আপনি দেখেন এই সরকারের লেজিটিমেসি যেটাকে বলা হয়, সরকারের লেজিটিমেসি কিন্তু যদিও সংবিধান এখনও চালু আছে বলে আমরা বলছি, কিন্তু এই সংবিধানের কোনো জায়গায় কিন্তু এই সরকারের কোনো কাঠামোগত লেজিটিমেসি নাই। কাজে এই ক্ষেত্রে এই জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষাই কিন্তু এই সরকারের শক্তি, এটাই তার লেজিটিমেসি বা বৈধতার সূত্র। তো কাজেই আমি বলবো যে আপনি অনেকগুলো মৌলিক জায়গাতে কিন্তু এই গত 1 মাসে হয়েছে। এরপরে যদি আপনি বলেন কি অর্জন করেছে সেটা আমরা পরে কথা বলব। আমরা মেজর জেনারেল শাহিদুল হক, আপনি কিভাবে দেখেন এই 1 মাস যে শুভ সূচনা হয়েছে আমরা বলতে পারি, কিন্তু একটি সরকার বা একটা ব্যবস্থা যেটা দীর্ঘদিন চেপে থাকে সেখান থেকে দাঁড়িয়ে সেই ব্যবস্থা পরিবর্তনের কাজটা করা নিঃসন্দেহে একটা কঠিন কাজ, কিন্তু সেটা শুরু হয়েছে। 1 মাসকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আকাশ ভাই। আমি সর্বপ্রথমে বলবো যে আমি কিন্তু রিপোর্ট কার্ডটা দিতে চাচ্ছি না এখন, যে সরকারের মাত্র 1 মাস বয়স, প্লাস এই 1 মাসটা যে হলো, এই সরকার যেভাবে আসছে, আমরা এখন বাংলাদেশের এখন পর্যন্ত কিন্তু এটার ফেরোসিটি এবং স্পিড যেভাবে হয়েছে, এই ফলটা যেভাবে হয়েছে, আমরা কিন্তু এখন পর্যন্ত ইয়েটা করতে পারি নাই, মানে এটাকে অনুধাবন করতে পারিনি। এবং উই হ্যাভেন ফাউন্ড আউট মানে কি হয়েছে, এটার কি ইন্টারপ্রিটেশন কিন্তু এখন পর্যন্ত আমরা করতে পারি নাই। হ্যাঁ, এখন আমি রিপোর্ট কার্ড দিব না, বাট আমি কয়েকটা জিনিস ওনারা যেটা নাকি আমরা চাচ্ছিলাম, আমরা যে ইয়ে করতে, যখন একটা জিনিস ওনারা দেখলাম ওনারা কাজ করছেন হলো ইকোনমি নিয়ে, ব্যাংকিং রিফর্মটা একটা, এটা আমি যেটা আমাদেরও ইয়ে ছিল। আরেকটা হলো ওনারা জুডিশিয়ারি ধরেছেন, উইচ ওয়াজ অলওয়েজ একটা আমাদের হার্ট বার্নিং ছিল বাংলাদেশিদের। তো আমার কাছে আমি এক্সপেক্ট করব এবং আমি ধৈর্য ধরতে চাচ্ছি যে ওনারা আমাদেরকে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটলে দিবেন না। ওনাদের যে রিফর্ম বা ওনারা যেটা করতে চাচ্ছেন, আশা করি আমরা নতুন কিছু হয়তো পেতে পারি, বাট আমি ধৈর্য ধরতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ যে অনুষ্ঠানটা, এখানে আমরা যে জিনিসগুলো সবচেয়ে আলোচিত বিষয় থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা আজকে ঠিক করেছি মূলত প্রতিবেশীর সাথে পররাষ্ট্রনীতি কী হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন থাকে, কেমন ছিল বা এখন কেমন হওয়া উচিত নতুন বাংলাদেশে, যে প্রত্যাশা মানুষের জেগেছে। এখন যে জিনিসটা আলোচনায় এসেছে সেটা হলো যে ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ভারতের থেকেও বিশেষজ্ঞ তারা মন্তব্য করেছে, বাংলাদেশ থেকে মন্তব্য করেছে। আজ পররাষ্ট্র উপদেষ্টা যত না উদ্বেগ প্রকাশ করেছে তার জন্য বিস্ময় প্রকাশ করেছে বেশি। তা আপনাদেরকে জানতে চাই, ভারতের এই প্রতিরক্ষা মন্ত্রী এই যে তাদের স্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বললেন বা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন, এটা আসলে কেন বললেন? কোনো বিশেষ কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা? আপনার ব্যাখ্যা কি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু যদি পেছন দিকে যাই তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আপনার গত 15 বছর ধরে যদি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আমরা বিশ্লেষণ করি, তাহলে এটা বোঝা যাবে যে ভারত এখানে কি হারিয়েছে এই উপলব্ধি তাদের মধ্যে কিন্তু আছে। এবং এটাও বলার আমি মনে করি ভুল হবে না যে এই যে আন্দোলন, এই ছাত্র আন্দোলনের সাথে জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে এরকম একটা সরকার ধসে যাবে, এটাও কিন্তু তারা অনুমান করেনি বা তারা এ ব্যাপারে কোনো তথ্য বা উপাত্ত তাদের কাছে ছিল না। ফলে ভারতের দিক থেকে যদি বলেন, তাদের কৌশলগত চিন্তাভাবনা, তাদের অর্থনৈতিক স্বার্থ, তাদের রাজনৈতিক স্বার্থ, সব জায়গাতে কিন্তু তারা একটা বড় ধরনের ফল ফ্রম স্কাই হয়েছে তাদের। এবং এর মধ্য দিয়ে এই নীতিগত বিপর্যয়টাকে তারা ঢাকবার জন্যেই আমার ধারণা তারা প্রথমে তুলেছে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা, মানে এটাকে দায়টা আমাদের ঘাড়ে চাপাবার চেষ্টা করেছে। তারপরে তারা তুলছে এটা জঙ্গিবাদের আরেকটা বিষয় তুলে আনছে। এক সময়তে আমার মনে আছে 5 তারিখে আমি যখন ভারতীয় টেলিভিশনগুলোর সাথে কথা বলছিলাম, ফার্স্ট প্রশ্ন আমাকে করেছে, ইজ দিস এ মিলিটারি কু? Military has come back to Bangladesh politics again. So I have to
had to tell them that this is not military coup, because military was playing a supportive role. তারা কখনোই আসেন, এবং জেনারেল ওয়াকার তিনি যখন কথা বলছিলেন প্রথম, সেখানে তিনি বলছেন যে গোলাগুলি হবে না, দরকার নেই সব। আমরা মিলিটারির কোনো অবস্থাতেই তাদের কোনো এক্সপ্রেশন অফ ইন্টারেস্টও কিন্তু আমরা দেখিনি। তো কাজে এই ন্যারেটিভগুলো তারা তৈরি করছে তাদের ফেলিউরটাকে ঢাকবার জন্যে। এখন তারই ধারাবাহিকতায় আপনি যেটা বললেন, এখন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মিস্টার রাজনাথ, উনি দুদিন আগেই কথাটা বলেছেন। আমার ব্যাখ্যাটা হচ্ছে যে উনি বলেছেন এটা ভারতীয় নেতৃবৃন্দের মধ্যে তাদের যে এখন হারাবার বেদনা যেটা হচ্ছে আপাত দৃষ্টিতে, সেটাকে তারা কোনোরকম বিভিন্নভাবে প্রকাশ করছেন। এবং শুধু তারা প্রকাশ করছেন না, তারা কিন্তু অ্যাক্টিভলি তাদের এই এজেন্ডাটা বা এই ন্যারেটিভটাকে পুশ করছেন। আপনি যদি দেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন, সেখানেও বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। মার্কিনিরা প্রথমে কিছু বলেনি, গত দুদিন আগে তারা বলেছে হ্যাঁ আমাদের আলোচনা হয়েছে। আলোচনা হয়ে থাকলে বাংলাদেশ ভারতই তো আলাপ আলোচনা করতে পারি, আমাদের সমস্যা নেই। এবং সেটা আলোচনা হয়েছেও। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন, এবং সেখানে নিঃসন্দেহে এটা এসছে, আমরা সেটা রিডআউটও দেখেছি। তো কাজেই এটা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের রাজ্যসভায় কথা বলেছেন, তার পরবর্তী পর্যায়ে তিনি আরও দু এক জায়গায় কমেন্ট করেছেন। আমরা নিকট প্রতিবেশী, আমরা মানি না মানি, আমাদের ভালো মন্দ লাগার বাইরেও কিন্তু একটা বাস্তবতা আছে। সেটা হচ্ছে যে আমাদের একটা পারস্পরিক নির্ভরশীলতা আছে। আমার প্রয়োজনের সাথে তার প্রয়োজন সংযুক্ত আছে। তো কাজে সেই রকম একটা নিকট প্রতিবেশীর সাথে আপনি বা তাকে যদি আপনি মেলাইন করেন, এটা কিন্তু যে কোনো বিচারে আমি বলবো যে একটা খুব ইতিবাচক কূটনীতি আমার কাছে মনে হয়নি, এবং তারই ধারাবাহিকতা এখানে। তবে এবার আমি একটুখানি যোগ না করে পারছি না, যদি আপনি একটু সময় দেন। যে কোনো দেশের ফরেন পলিসি প্রধান উপজীব্য বিষয় হচ্ছে সেই দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। যদি ইয়েতে বলি, আমি ভাষায় বলি, তাহলে আমি বলবো যে আপনি আত্মমর্যাদা নিয়ে আপনি বা আপনার সেটাকে প্রকাশ করতে পারেন কিনা। গত এক মাসে আমি কয়েকটা ইন্ডিকেটর পাই যেখানে আমার কাছে মনে হয় যে আমরা এখন আত্মমর্যাদা নিয়ে আমাদের সার্বভৌমত্ব বিষয়টাকে দেখবার চেষ্টা করছি। এবং সে কয়েকটা এক্সাম্পল দিই। ধরেন, এই যে একজন ভদ্রমহিলা বাচ্চা মেয়ে একটা মারা গেল দুদিন আগে, কি নাম জানো? মৌলভীবাজারে। হ্যাঁ, মৌলভীবাজারে দাস। হ্যাঁ, দাঁড়িয়ে। তো এই মেয়েটা মারা যাওয়ার পরে কিন্তু স্বর্ণা দাস বহু বছর পরে কিন্তু আমরা একটা প্রোটেস্ট নোট পাঠিয়েছি, ভেরি স্ট্রং। এবং এই প্রোটেস্ট নোটটা কিন্তু আমি জানি হয়তো প্রোটেস্ট নোট বাস্তব অর্থে খুব কাজে আসবে না, কিন্তু এটা আমাদের আত্মমর্যাদা বোধের একটা প্রতিফলন কিন্তু আমরা দেখালাম, যেটা গত অনেক দিন ধরে আমরা দেখাতে পারিনি। তো সেই জায়গাটায় আমি মনে করব যে আমরা আমাদের সামর্থ্য, আমাদের মর্যাদা বোধের দিক থেকে আমরা এটার একটা ম্যানিফেস্টেশন দেখাতে পেরেছি। প্রফেসর ইউনুস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি অনেকগুলো কথা বলছেন, আজকেও বলেছেন পানির হিস্যা নিয়ে কথা। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তা আমরা একটু এই বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে আসি একই প্রশ্ন। সেটা যেমন হুমায়ুন কবির বলছিলেন যে কি হারিয়েছে তারা, বা হারানোর যে বেদনা, বা ফল ফ্রম দ্য স্কাই, এটা আপনি মনে করেন কিনা যে আসলে যে হারানোর বেদনা এটা তারা আসলে হজম করতে পারছে না, সেটাই কিনা, বা সেখান থেকে এই কথা বলছে কিনা, বা এর সাথে আমাদের সার্বভৌমত্বের প্রতি কোনো হুমকি আছে কিনা? আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবেও এটা যদি বিশ্লেষণ। আমি সর্বপ্রথম বলবো, আই এম নট ওয়ারিড। এই যে রাজনাথ যে বলেছেন এই ধমকি বা ওনারা যেভাবে বলেছেন অ্যাসেস করার জন্য, আই এম নট ওয়ারিড অ্যাবাউট দিস ওয়ান। অনেকগুলি কারণ আছে, আমি আপনাকে প্রধান তিনটি জাস্ট এখানে বলার জন্য বলি। এটা 1971 না, তখন আমরা হাত খুলে ওনাদেরকে বরণ করেছিলাম, বিকজ স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বা আমাদের ইন্টারেস্ট অন্য ছিল আমরা। বাট এখন কিন্তু যেই অবস্থাতে, এটা কিন্তু ওইভাবে না, এটা কিন্তু ইন্ডিয়ানরা বুঝে, অনেক সময় বুঝে না, অনেক সময় বুঝে। এক নম্বর। দুই নম্বর হলো আপনি খেয়াল রাখতে হবে, এখন মোদির যে গভর্নমেন্ট আছে এটা কিন্তু কাইন্ড অফ অন্যান্য বা স্মলার পার্টিস পার্টনার থেকে আছে। ইটস নট অ্যাজ স্ট্রং অ্যাজ ইট ইউজ টু বি।
এখন মোদির যে রাইট উইং যে বা সাপোর্টার্স আছে একটার পর একটা শুধু দেখা ওদের ইন্টারেস্টগুলি হারাচ্ছে, ওদেরকে চাঙ্গা করার জন্য কিন্তু ইট ইজ টুয়ার্ডস দ্যাম, ওই যে রাইট উইং যে সাপোর্টার্স আছে ওদের জন্য এটা। আর 3 নম্বর যেটা নাকি আমি বলবো, অ্যাট দিস মোমেন্ট ইন্ডিয়া ডাজন্ট হ্যাভ এনি ট্রুপস, আমি এটা পিওরলি মিলিটারিলি বলছি, ওরা দে আর মোর বিজি উইথ চাইনিজ, এবং ওরা ওই চাইনিজ বর্ডারের যে কত হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ফোর্সেস নিয়ে গেছে, ইনক্লুডিং ফ্রম পাকিস্তান বর্ডার থেকে উঠিয়ে নিয়ে গেছে এবং ট্যাঙ্ক সহ নিয়ে গেছে। তো আমাদের এখানে স্পেয়ার করার জন্য ওরকম কিন্তু ফোর্স নাই টু ইনভেড বা কিছু একটা ইয়ে করবে। এটা হলো এই 3টা রিজন আলে যে জন্য আই এম নট ওয়ারিড অ্যাবাউট হোয়াট ইয়ে। আমি জাস্ট এখানে যে একটা লিঙ্ক আপ বলে দিই, মানে আমি ইন্ডিয়াতে 15 আগস্টে ওদের যে ইন্ডিপেন্ডেন্স ডেতে যে ওনাদের যে প্রাইম মিনিস্টাররা লালকেল্লা থেকে যে ভাষণটা দেন, ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। ইন্ডিয়ানরা কিন্তু সবাই তাকায় থেকে কী দিবে, সাধারণত ইট ইজ এ ভেরি কনসেপচুয়াল এবং বেশ ভালো বক্তৃতা দেন ইন্দিরা গান্ধী থেকে নিয়ে সবাই। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওই ভাষণের মধ্যে মানে মোদি হ্যাজ মেনশনড বাংলাদেশ নেম নট ওয়ান্স, টুয়াইস। তো বুঝতে পেরেছেন দ্য পেইন দে আর হ্যাভিং অফ লুজিং, যেটা নাকি স্যার সুন্দর করে বললেন, ওইটা হলো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং। বাট এটা ওদেরকে বুঝতে হবে কি ইউ হ্যাভ অ্যাকচুয়ালি, মানে ওরা কী করেছে, আমাদের সভরেন্টি, আমাদের প্রাইড, আমাদের ওইটা ওরা ঝাঁকুনি দিয়েছে। মানে আমাদের ওদের হোম মিনিস্টার, সেকেন্ড পাওয়ারফুল ম্যান অফ ইন্ডিয়া, এখানে এসে ইনসাল্ট করে যাচ্ছে আমাদেরকে। এবং মোদি একটা কোনো এক অনুষ্ঠানে এখানে এসে আমাদের 12 জন লোক মারা গেল ইনসাইড এ মস্ক। তো এটা দিস ইজ এ টোটালি ইনসাল্ট। তো এই যে ইনসাল্ট করতো এতদিন ধরে, এই যে ইয়েটা করতো, এটা মানে আমি বলছি ওয়েট ফরওয়ার্ড হলো ইন্ডিয়া শুড রিয়ালাইজ হোয়াট দে হ্যাভ ডান। এটা এইভাবে রিটরিক বা এরকম বড় বড় কথা বলে কিন্তু লাভ হবে না। দে শুড ফল ব্যাক টু দেয়ার ওন ড্রয়িং বোর্ড অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট দে হ্যাভ ডান, নট উই হ্যাভ ডান রাইট থিং। আমরা আমাদের স্বাধীনতা, আমাদের প্রাইডটা আমাদেরকে দিতেই হবে। বাট হোয়াট দে হ্যাভ ডান, দে হ্যাভ সাপোর্টেড a government which is very unpopular, number one, without election, and what not they have done. And সবচেয়ে বড় কথা হলো আকাশ ভাই, আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না এই গত 15 বছরে কি MOU হয়েছে এবং কি ডিলস হয়েছে এবং কি ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা খুব কমই জানি, 2-1টা মাঝে মাঝে পেপারে আসে বা ভারতীয় পেপারে আসলে আমরা জানি, আদারওয়াইজ কিন্তু উই ডোন্ট নো। ওটা আরও কয়েকদিন লাগবে, যে এখন তো শুধুমাত্র বেরোচ্ছে 1-2টা মানে পাওয়ার ডিলগুলি বেরোচ্ছে, তারপরে ওই যে রাস্তার রেলওয়ের ইয়েটা বেরোচ্ছে, দেয়ার আর নাম্বার অফ দেম। সেগুলো আমাদের জানতে হবে, অবশ্যই বের হবে, নিঃসন্দেহে বের হবে, আমরা জানবো এবং আমাদের সম্পর্ক নতুন করে ঝালাই করার প্রসঙ্গ আসবে নিঃসন্দেহে। হুমায়ুন কবির, আপনি বলছিলেন যে মৌলভীবাজারের যে সীমান্তে যে একজন বাংলাদেশি 13 বছরের কিশোরী স্বর্ণা দাস যে নিহতর ঘটনায় বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। এর আগে কিন্তু আমরা এই ধরনের প্রতিবাদ কতটা জানিয়েছি আমার জানা নেই, আপনি হয়তো বলতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে প্রতিবাদ জানানো শুরু করেছি অফিসিয়ালি, এই যে সরকার থেকে শুরু হলো, বর্তমান সরকার আসলে বিশেষ করে সীমান্তে হত্যা, এই হত্যা তো দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, মানে যেনতেনভাবে কোনো পাখির মতো গুলি করে মেরে ফেলছে, সীমান্ত হত্যা বন্ধ করা যায়নি, বা আমরা ওই ধরনের শক্ত কোনো পজিশনে এর আগে নেওয়া হয়নি, এটা নেওয়া শুরু হয়েছে। কিন্তু এই সরকার বা এর পরবর্তীতে যারা আসবে, এই শুরুটা হলো কিনা, আমরা শক্তভাবে দাঁড়াতে পারবো কিনা? এটা তো আমাদের রাজনৈতিক সদিচ্ছার বিষয় বা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যেমন আজকে পত্রিকা না গতকাল দেখলাম, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বিজিবিকে বলেছে যে তোমরা পিঠ দেখাবা না। তার আগের স্বরাষ্ট্র তিনিও বলেছিলেন যে পিঠ দেখাবা না। মানেটা কি? মানেটা হচ্ছে রাজনৈতিক অবস্থান থেকে তাদেরকে, সীমান্ত রক্ষীদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা তোমাদের যেটুকু দায়িত্ব, সে দায়িত্বটা তোমরা সুষ্ঠুভাবে পালন করবা। তো তোমরা যদি দেখো সেখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটছে, তোমরা সেখানে অ্যাকশন নেবা। তো কাজে এটা খুব গুরুত্বপূর্ণ যে এখন একটা রাজনৈতিক সিদ্ধান্ত আছে, এবং সেটা হলে আপনি আমাদের যারা সীমান্তরক্ষী ভাইরা আছে বিজিবির, তাদের আচরণেও আপনি পরিবর্তন পাবেন। তো কাজেই এখন ভবিষ্যতে কী হবে সেটা বলতে পারবো না, কিন্তু গত কয়েকদিনের যে ঘটনা প্রবাহ, তাতে মনে হচ্ছে যে
জনমনে আমাদের যে অস্বস্তিটা আছে, সীমান্তে বাংলাদেশিরা মারা যায়, অহরহ ঘটছে 2001 সাল থেকে শুরু করে, এবং সেটার প্রতিবাদ করা দরকার এবং শক্তভাবে প্রতিবাদ করা দরকার। কারণ ভারতের সাথে অন্য দেশগুলো যে সীমান্ত আছে সেখানে কিন্তু মানুষ এইভাবে মারা যায় না। তো কাজেই আমাদের এখানে বিশেষ করে তারা টার্গেট করে এই কাজগুলো করে। তাদের যুক্তিও আছে, তারা বিভিন্নভাবে যুক্তি দিয়ে, আমি তাদের যুক্তিতে যাচ্ছি না, কিন্তু আমাদের লোক মারা গেলে নিশ্চয়ই আমরা কথা বলার অধিকার রাখি। তো আমি মনে করি যে এটা একটা ইতিবাচক অবস্থান যেটা সরকার নিয়েছে, এবং এই বার্তাটা যদি তাদের ওখানে যায় তাহলে আমার ধারণা তারা হয়তো দ্বিতীয়বার ভাববে। এবং তারা ভাববার কথা আমি বলার সাথে সাথে এটাও মনে করে দিতে চাই, ভারতের দুইজন প্রধানমন্ত্রী এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনবার জন্যে তারা প্রতিশ্রুতিবদ্ধ, রাজনৈতিকভাবে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের এই রাজনৈতিক সিদ্ধান্তটা নিচের দিকে ট্রান্সফার হয় না, দ্যাট ইজ দেয়ার প্রবলেম। কিন্তু আমাদের দিক থেকে আমাদের অবস্থান পরিষ্কার হওয়া দরকার। সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা চাই না, আমরা নিকট প্রতিবেশী, এটা মনে রাখতে হবে। সমস্যা থাকতে পারে, জটিলতা থাকতে পারে, কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আপনি সীমান্তে বর্ডার গাইডলাইন্স আছে, আপনি বর্ডার গাইডলাইন্সের আওতায় একটা লোককে ধরতে পারেন, আপনি তাকে নিয়ে জেলে দিতে পারেন, যা খুশি তাই করতে পারেন, কিন্তু তাকে সুযোগ না দিয়ে মারলে কিন্তু সেটা কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে যায়। আমরা অভ্যন্তরীণভাবেই এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের এগেনস্টে আমরা চেষ্টা করছি শুধরাবার জন্য আমাদের ব্যবস্থা। কাজে সেই জায়গায় তাদেরও আমরা মনে করিয়ে দিতে চাই যে আমরা এই ধরনের ঘটনাকে সহজভাবে নিই না এবং ইতিবাচকভাবে নিই না, এবং এটা আমরা মনে করি দুই দেশের সাবলীল সম্পর্কের ব্যাপারে অন্তরায়। যে এই জায়গায় আমি আপনাকে জানতে চাই মেজর জেনারেল শাহিদুল হক, যে ভারতকে আমরা এতদিন জেনে এসেছি বা বলা হয়েছে যে আগের সরকার ছিল, ভারত আমাদের প্রতিবেশী, এটা তো কোনো বলার অপেক্ষায় রাখে না। ভারত আমাদের বন্ধু, স্বাধীনতার সময় আমাদের অনেক সাহায্য করেছে, কিন্তু তাদের যে কার্যক্রম এই 15 বছর বা এই স্বাধীনতার পর থেকে যা দেখেন, আসলে কতটা বন্ধু বা আদৌ বন্ধু কিনা, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই যে সীমান্ত হত্যা, বারবার কথা দেওয়ার পরও তা রাখেন না, কোনো আইন, সীমান্তের যে গাইডলাইন সেগুলো মানেন না। এখন যে প্রশ্ন সেটা হচ্ছে যে তাহলে তারা মানেন নাই কেন? কোথায় কোথায় আমাদের ভুল ছিল? ইনফ্যাক্ট এখানেও আমি বলবো, ওখানে মানে কিলিং বর্ডারে স্পেশালি বাংলাদেশি বা পাকিস্তানে, যেহেতু পাকিস্তানে একজনও এরকম হয় না, কোনো দিন হয় নাই, বা চায়নার বর্ডার হবে না, আমাদের এখানে এটা ইন্টারনালি কিন্তু এটা আবার ভেরি পপুলার। আপনি যদি দেখেন, মে নট বি ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আবার এরকম না, বাট আপনি যদি ইন্টেরিয়ার যদি যান, মানে বা নর্থ এবং ওদের যে পাওয়ার ব্লকে, কিন্তু এই স্টেপটা আবার খুব ওরা অ্যাপ্রিসিয়েট করে যে আমরা টেররিস্টকে মেরেছি, এই মেরেছি, সেই মেরেছি। এটা আবার ভেরি, ওরা খুব ভালো পপুলার গেম প্ল্যান আর কি ওদের, যেটা নাকি দিল্লি বেস যেটা। বাট এখানে যে ধরেন আমরা এর আগে কোনো সময় যেহেতু অ্যাসার্টিভ হয়নি, নাম্বার ওয়ান, নাম্বার টু অ্যাসার্টিভ, আমি স্পেশালি 15 বছর আগেও কিন্তু আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যখন নাকি ডিজি বিডিআর ছিলেন, তখন কিন্তু বলতে গেলে হার্ডলি কিলিং, উনি দিল্লিতে বসেই বলেছেন এই কথাটাকে, বা এই সীমান্তের এই ব্যাপারটা বলেছিলেন ইন দি ওয়ান অফ দ্য ডিজি লেভেল কনফারেন্সে। তো উনি কিন্তু এখন যেটা বলছেন, উনি কিন্তু তখনও একই এই ধরনেরই বলছিলেন, এবং তখন কিন্তু কিলিং কিন্তু আপনি যদি ধরেন 15 বছরের কত মোর দেন 1000 মনে হয় স্ট্যাটিস্টিক্সের মধ্যে আছে, বাট তখন কিন্তু এরকম হতো না। মানে ইভেন লাইভ ইয়েতে দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে, পয়েন্ট ব্ল্যাঙ্কে মেরে দিল। তো এটা হয় কি, আমাদের এখানে যেটা নাকি স্যার যেটা বললেন যে পলিটিক্যাল মানে ডিসিশনস আর ভেরি ইম্পর্টেন্ট। এখন তখনকার দিনে হয়তো ডিসকারেজ করেছেন, যে জন্য আমরা কোনো অ্যাসার্টিভনেসটা দেখি নাই, বাট এখন অ্যাসার্টিভনেস আমি কয়েকটা যা বর্ডারে দেখেছি, রিয়েলি অ্যাসার্টিভ ইয়ারা আছে আমাদের যারা লোকজন। সো সিন্স ডাইরেকশন ইজ গিভেন টু দেম, আমি আশা করি ইট ইজ গোয়িং টু রিডিউস, বিকজ দে গট দ্য মেসেজ অলরেডি। বেশ কয়েকটা জায়গাতে আছে মেসেজ। ইভেন আমি কয়েকদিন আগে একটা কলকাতা কিছু লোক এসেছিলো এদিকে গরু চোর, তো আগে দিয়ে দিত আর কি কোনো, বাট দিস টাইম বাংলাদেশ আমাদের বিজিবি কিন্তু দে রিফিউজ টু গিভ। এটা আবার নিউজ হয়েছে ওখানকার টেলিভিশনে, যে বাংলাদেশের স্পর্ধা তার সামথিং লাইক দ্যাট, এরকম আর কি বিগ নিউজ আর কি ওখানে। তো দ্যাট দিস মেসেজ ইজ গিভেন অ্যাক্রস দ্যাট you should
মানে বার্তাটা বাংলাদেশ দিতে শুরু করেছে এবং তারা কতটা গ্রহণ করছে সীমান্তে আচরণ দেখে আমরা বুঝতে পারবো। অবশ্যই আমরা এদিকে নজর রাখবো। তার মানে হুমায়ুন কবির যেটা বলছিলাম যে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে তাদের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে সম্পর্ক রেখেছে এবং সেটা তাদের যে বড় ইনভেস্টমেন্ট ছিল শেখ হাসিনা, তিনি তো পালিয়ে তাদের কাছেই গিয়েছেন এবং তাদের কাছে আছে। এবং এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা পিটিআইয়ের সাথে যে সাক্ষাৎকার, তিনি বলেছেন যে তাকে ফিরিয়ে আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষের শান্তি হবে না। যে নৃশংসতা তিনি দেখিয়েছেন তার সমাধান বিচারের মাধ্যমে করতে হবে। এবং এই যে কথাগুলো বলছে, এটাকে আপনি কীভাবে দেখেন যে ফিরিয়ে আনা বা ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আসলে কি বার্তাটা গেল? ধন্যবাদ আপনাকে। 2-3টা দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে। একটা হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ দৃষ্টিকোণ। অভ্যন্তরীণ দৃষ্টিকোণের দিক থেকে যদি দেখি, তাহলে ধরেন এখানে যে বেআইনি কাজ বা আইন বিরুদ্ধ কাজ হয়েছে, সেখানে যদি কারো দায় থাকে তাহলে তার বিচার করা, সেটা আপনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুলিশ সাব ইন্সপেক্টর বা পুলিশের একেবারে সোলজার পর্যন্ত বা পুলিশম্যান পর্যন্ত আপনি যেতে পারবেন। তো কাজেই আইনি বাধ্যবাধকতা, এখানে তো 1000 হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছে, এটা তো আমরা জানি, এবং সেগুলো অনেকগুলোই ভিডিওতে আমরা দেখেছি কীভাবে হয়েছে এবং তার নির্দেশনা কীভাবে করতে এসছে সেটাও আমরা দেখেছি। তো কাজেই বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং দাবি এই মুহূর্তে সেটা হচ্ছে যারাই এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরই বিচার হোক, এবং সেটা ছাত্র জনতা এই ব্যাপারে বিশেষভাবে সোচ্চার। আমার ধারণা তারা বাংলাদেশের মানুষেরই চিন্তার প্রতিফলনটা ঘটাচ্ছেন। তো কাজেই সেই ক্ষেত্রে কিন্তু যে বা যিনি এর সাথে সংশ্লিষ্ট থাকুন না কেন, তার বাংলাদেশের অভ্যন্তরীণ আইনে তার বিচার হওয়ার বা দায়বদ্ধ হওয়ার একটা জরুরি প্রয়োজন কিন্তু আছে। এবার আসেন আপনি দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাটা। উনি সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী আশ্রয় নিয়েছেন, ভারত তাকে আশ্রয় দিয়েছে, ঠিক আছে, বন্ধু দেশ হিসেবে যেহেতু তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, ঠিক সেটুকু তারা দিয়েছে, এটা তাদের মানবিকতা হিসাবে আমরা দেখতে পারি। এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সে পর্যন্ত বলেছেন। কিন্তু উনি ওখানে বসে যদি বাংলাদেশের রাজনীতিকে প্রভাবান্বিত করতে চান, তাহলে সেটা কিন্তু ভারতের জন্য সমস্যা তৈরি করবে। তার কারণ হলো যে ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাব বিস্তার করতে পারে এমন কোনো কর্মকাণ্ড যদি উনি সেখান থেকে করেন, তাহলে বাংলাদেশ সরকার সেটা প্রোটেস্ট করবে, ভারতের কাছে উত্থাপন করবে, তাতে নতুন করে জটিলতা তৈরি হবে। সেই কথাটাই কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে তিনি ওখানে যদি থাকেন চুপ করে থাকতে হবে এবং ভারতকে নিশ্চিত করতে হবে যাতে উনি চুপ করেই থাকেন। যদি সেটা না করেন তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ এগুলো ভারতের সামনে আনবে এবং তাতে আমার ধারণা মানবিকভাবে দেখলে সেটাকে একরকম দৃষ্টিভঙ্গিতে দেখা যেতে পারে, কিন্তু সেটা যদি রাজনৈতিক অঙ্গনে বা রাজনৈতিক দৃষ্টিকোণে চলে যায় তাহলে আমার ধারণা এটা জটিলতা তৈরি করবে, যেটা আমার ধারণা ভারত নিজেও হয়তো চায় না। কারণ ভারতের পত্রপত্রিকায় যেসব লেখালেখি আমি দেখি তাতে আমার ধারণা ভারতের মধ্যেও মত আছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবো নাকি একজন ব্যক্তির সাথে সম্পর্ক রাখবো। চয়েস ইজ ভেরি ক্লিয়ার। এবং আমি মনে করি আমরা নিকট প্রতিবেশী হিসাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখাটাই ভারতের জন্যে বুদ্ধিমান কাজ হবে। এবং আমাদের দিক থেকে কিন্তু মনে রাখবেন, আমরা ভারতের সাথে সম্পর্ক কোনো ধরনের জটিলতার কথা বলিনি। এই যে এত বড় গণ আন্দোলনে কিন্তু ভারত বিরোধিতা আমাদের প্রধান উপজীব্য বিষয় ছিল না। আমরা আমাদের সরকার পরিবর্তন করতে চেয়েছি এবং সেটা অধিকার আমাদের আছে। তো কাজে ভারত সেটাকে গায়ে নিয়ে নানান কথাবার্তা বলছে। তো কাজে আমাদের দিক থেকে আমাদের কিন্তু ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নেই, অ্যাজ ফার এজ যতক্ষণ পর্যন্ত এটা আমাদের আত্মমর্যাদার ভিত্তিতে হয় এবং মিউচুয়াল ইন্টারেস্ট পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ভারতের সাথে সম্পর্ক রাখতে আগ্রহী থাকব। জি, সেটাই। আমরা বাংলাদেশের মানুষ বিভিন্ন আপনারা যারা আছেন এবং সবাই কিন্তু একই কথা বলে আসছে যে বাংলাদেশের সাথে দেশের সম্পর্ক, দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক, একটি দেশের সাথে একটি ব্যক্তি দলের সম্পর্ক ক্ষেত্রে যখন হয় তখনই সমস্যাটা দেখা দেয়। এবং যে কথাগুলো বারবার ঘুরে ফিরে আসছে, এম শাহিদুল হক যেটা বলছিলাম যে একই কথা আপনার কাছে, যে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ ফেরত চাইবার আগ পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে না, শেখ হাসিনার কথা বলেছেন।
যেটা হুমায়ুন কবির বললেন, যাতে এটা মানবিক দৃষ্টিকোণ থেকে একরকম কিন্তু এটা রাজনৈতিক বিষয় না হয়ে যায়। তো সেটা আমাদের এই যে বাংলাদেশ ভারতের ক্ষেত্রে আমরা যদি এই যে কান্ট্রি টু কান্ট্রি বা পিপুল টু পিপুল সম্পর্কে এস্টাবলিশ করতে চাই এবং পারস্পরিক স্বার্থ এবং মর্যাদার ভিত্তিতে, এক্ষেত্রে ভারত সেই বার্তাটা নিচ্ছে কিনা? ইনফ্যাক্ট সত্যি বলতে কি গত এক সপ্তাহ ধরে দেখি কয়েকটা জায়গায় কিন্তু চেঞ্জ দেখছি আমি এরকম, বাট মাস আমাদের অল প্রিন্টে কিন্তু বা টেলিভিশনে কিন্তু এটা হচ্ছে না। কিছু কিছু জায়গায় রিয়েলাইজেশন হচ্ছে কে হোয়াট দে হ্যাভ ডান বা হোয়াট দে শুড হ্যাভ ডান, এবং অনেক জায়গায় আমি দেখেছি কে এঙ্গেজমেন্ট করার জন্য ওরা কিন্তু বলছে কে উই শুড এঙ্গেজ, বিকজ এখন পরে ওরা যেমন ওরাই ইয়ে করেছে কয়েকটা কোথায় ক্ষতি হবে এটা ওদের ইয়ে থেকে আমি শুনেছি একটা ইয়েতে ওনারা বলেছেন কে 10 থেকে 15 লাখ বলে এখানে শ্রমিক আছে, এবং ইনক্লুডিং ডে লেবারাররা। এটা ওনাদের ওখান থেকে একটা ইয়ে ছিল, ওয়েবনার ছিল, ওখান থেকে আমি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কনফার্ম করার জন্য, তো আমিও জানতাম না কি এত লোক আছে। আর 20,000 তো ওনাদের পার্লামেন্টেই বলেছেন, ইন্ডিয়ান পার্লামেন্টে বলেছে 20,000 লিগালি কাজ করছে। আচ্ছা, এখন এটা হলো একটা বিগ মার্কেট। আচ্ছা, 2 নম্বর হলো যেটা নাকি হলো ওদের এর বাদে আমি আই ক্যান অ্যাসিওর ইউ মানে হোয়াইট কলার ওয়ার্কার কিন্তু অনেক, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস আছে এখানে বিভিন্ন জায়গায়, আমাদের পাড়াতেও আছে দেখেছি, অন্য অন্য সব জায়গায় আছে এখানে। তো এটা একটা বিরাট একটা ইয়ে হবে। তারপরে ওদের যে অর্থনৈতিক ইয়েটা যেটা আমি যদিও ওদের $7 billion ইনভেস্টমেন্ট বলে, বাট দে হ্যাভ অনলি ইউটিলাইজ 20% অফ দ্য $8 billion, মানে হার্ডলি এনি মানি, নট ইভেন 1 billion। এবং এর মধ্যে দেখি যেটা নাকি সবচেয়ে বড় হলো আদানির চুক্তিটা, তারপরে ওদের কোল ফায়ার্ড ইয়েটা, এইটা হলো মানে আমি যদি কম্পারেটিভ দেখে দ্য বিগেস্ট লুজার উইল বি দ্য আদানি ওয়ান। আমরা যদি আমাদের সব পাওয়ার প্লান্ট যেটা নাকি ক্যাপাসিটি ফুল ক্যাপাসিটি করে অ্যান্ড উই ডোন্ট বাই ইট ফ্রম দেয়ার, তাহলে কিন্তু আদানি উইল বি দ্য বিগেস্ট লুজার। আমি ইকোনমিকে কতটুকু বলতে পারি না। আর সবচেয়ে বড় হয়তো এই যে কমিউনিকেশন যেটা ট্রানজিট যেটা দিয়েছে গত সরকার, এটা অলরেডি স্টার্টেড, এগুলি কিন্তু একটা বিরাট ধাক্কা লাগবে, এটাতে কোনো ডাউট নাই। আর সবচেয়ে বড় কথা হলো বিচারটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। বিচারটা নট অনলি ফর আমাদের ভবিষ্যতের জন্য, বাট আরেকটা জিনিস টু স্টপ ইন্ডিয়া ফর গোয়িং ফর এনি মিস অ্যাডভেঞ্চার, বিকজ ওনাকে দিয়ে বলতে ওর তো শি ইজ নট এ ক্রিমিনাল বা শি ইজ নট এরকম বলে তাগুলো আরেকটা ইনসার্জেন্সি শুরু করে দিল, বা ওখানে কত লোক পালিয়ে গেছে ওদেরকে দিয়ে একটা ইনসার্জেন্সি শুরু করে দিল, মানে সাম কাইন্ড অফ নুইসেন্স ক্রিয়েট করতে পারে। কিন্তু ওইটা বন্ধ করার জন্য কিন্তু দিস বিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি আমাদের ভবিষ্যৎ বিচার মানে শেখ হাসিনা বিচারের কথা বলছি। জি 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 যেটা নাকি অলরেডি দিয়েছেন নিয়েতে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, যেটা ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর সেটা বলেছেন যে গণহত্যার বিচার হবে। তো এটা বিচারটাতে এখানে মানে হওয়াটা শুধু আমি বলছি না কি শেখ হাসিনার বিচারটা, আমি বলছি কি এই ধরনের যেটা নাকি যারা নাকি এত হাজার হাজার লোক মারা গেছে, গুম হয়েছে, এগুলির বিচার এবং তার রিজিমের সময় বা এই বিচারটা হওয়া উচিত। এবং এটাই দিস ইজ অলসো অ্যানাদার প্রেশার অন ইন্ডিয়ান গভর্নমেন্ট not to do any other what is it called adventure or misadventure. আচ্ছা, হুমায়ুন কবির, আপনি যেটা বলছিলেন যে আপনার ভাষায় যে হারানোর বেদনা বা ফল ফ্রম দ্য স্কাই, এটা যেটা হয় একটা দেশের জন্যে এই দীর্ঘদিন 15 বছর বা তার আগে ধরে বিভিন্নভাবে তাদের স্বার্থ সংরক্ষণ হয়েছে, যেটা বলছেন ট্রানজিট থেকে আরম্ভ করে আদানি বা যে অর্থনৈতিক তাদের যে, তারপরে এখানকে ফরেন কারেন্সি, তাদের লোকজন এখানে এসে চাকরি করা, অর্থনৈতিক লাভবান, অনেক কিছু এক্স্যাক্টলি বলেছেন ফল ফ্রম দ্য স্কাই। এটা হজম করাটা একটু কঠিন। সেইটা করার জন্যে এই সরকার যেটা বলছে, এরা চুপচাপ সেটা মানে মেনে নেবে, কোনো কিছু কোনো ডিস্টারবেন্স করার কোনো আশঙ্কা দেখেন কিনা, না কোনো এই সম্পর্ক নতুন করে আসলে ঝালাই করার দিকে যাবে? এটা বলা মুশকিল। জেনারেল সাহেব যেটা বললেন যে তারা নুইসেন্স ক্রিয়েট করতে পারে, কিন্তু আমার দুটো সাম্প্রতিককালের দৃষ্টান্ত যদি দিই তাহলে তার থেকে হয়তো আমরা খানিকটা ইনসাইট পেতে পারি। একটা হচ্ছে আপনি মালদ্বীপসের কথা মনে আছে, মালদ্বীপস কিন্তু ভারত বিরোধিতাকে এজেন্ডা ধরে নির্বাচন করে এখনকার যিনি প্রেসিডেন্ট তিনি নির্বাচিত হয়ে এসছেন, এবং তখন কিন্তু ভারতের সাথে সম্পর্কটা বেশ জটিল হয়ে গিয়েছিল। নেপালের সাথে
2015 সালে তারা ব্লকেট দিয়েছে, অনেক দিন নেপালকে অনেক কষ্ট দিয়েছে, এখন গিয়ে স্বাভাবিক জায়গায় এসছে। যখন আপনার সম্পর্কের পারস্পরিকতা থাকে তখন আপনাকে চিন্তা করতে হবে আপনি আমার ক্ষতি করলে আপনারও ক্ষতি হবে, যেটা প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে শুধু বাংলাদেশ হবে না, এই পুরো অঞ্চল হয়ে যাবে। তো কাজেই এই পারস্পরিকতার বিষয়টা, এটাকে আপনি যুক্তি হিসাবে যদি চিন্তা করে, কারণ আমরা যারা পলিসি তৈরি করি তার একটা কমন ডিনোমিনেটর সারা পৃথিবীতে আপনি পাবেন, সেটা হচ্ছে যে আপনি যখন পলিটিক্স করেন তখন কিন্তু আপনি অনেক এক্সট্রিম কথা বলতে পারেন, মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে, আপনার সমর্থকদেরকে চাঙ্গা করার জন্য। কিন্তু যখন আপনি পলিসি করেন তখন জেনারেলি পলিসি মিডল গ্রাউন্ডে চলে আসে, এটা সারা দুনিয়াতে হয়। তো কাজেই এখন যে কথাগুলো আমরা দেখছি, আমি জেনারেল সাহেব যে কথা বললেন আমি ওনার সাথে মোটামুটি এগ্রি করি। সেটা হচ্ছে যে এইটা ভারতের রাজনৈতিক অঙ্গনে, তাদের ইন্টেলিজেন্স অঙ্গনে, তাদের সামরিক অঙ্গনে, তাদের অর্থনৈতিক অঙ্গনে সবখানেই তো এটা আলোচিত হচ্ছে, কিভাবে হলো এটা, কেন আমরা জানলাম না। তো সরকারের জন্য এটা একটা তো এম্বারাসমেন্ট। তো সরকার তার গা বাঁচাবার জন্য হলেও তো একটা ডিফেন্স লাইন তৈরি করতে হবে, এবং সেই জায়গাগুলোতে গভর্নমেন্টের দিক থেকে এখন আপনি রেটরিক পর্যায়ে এই ধরনের বক্তব্য পাবেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন রাজ্যসভায় ব্রিফ করছিলেন 6 তারিখেই, উনি তার প্রেজেন্টেশনে তিনি আমাদের এখানে যে প্রেক্ষাপটে এই পরিবর্তনটা হলো সেটা বর্ণনা করেননি, কিন্তু তিনি অন্যান্য বিষয় বর্ণনা করেছে। কিন্তু শেষের দিকে 2-1টা জায়গা বলেছেন যে আমরা নিকট প্রতিবেশী সেই হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে। প্রধানমন্ত্রী মোদী যখন আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলছিলেন, প্রথমে তিনি সাম্প্রদায়িক বিষয়টা নিয়ে এসছেন, সেকেন্ড সেন্টেন্সে কিন্তু আমরা আমাদের জনগণের, দুই দেশের জনগণের মঙ্গল এটা আছে কিন্তু। তো কাজেই রেটরিক বা বাইরের যারা আছেন তাদেরকে শান্ত করবার জন্যে এক ধরনের বক্তব্য পাবেন, পলিসি যখন করবে তখন সেটা আরেক রকম হতে হবে। এবং বাংলাদেশের মতো জায়গায় এটা আরও বেশি প্রয়োজন বা আরও বেশি রেলিভেন্ট এই কারণে যে বাংলাদেশের সাথে তো তাদের নিরাপত্তা সম্পর্ক গভীরভাবে জড়িত। এই যে নর্থ ইস্টের বাংলাদেশ যদি তাদেরকে সমর্থন না করতো গত 15 বছরে, তাহলে তো তাদের এই নর্থ ইস্ট ইনসার্জেন্সি শেষ হয় না। তো কাজে আমরা তাদেরকে সহযোগিতা করা, তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করছি। কাজে এখানে তাদের জন্যে আমাদের যেমন প্রয়োজন তাদেরও প্রয়োজন। অর্থনৈতিকভাবে আমরা বাংলাদেশ ইন্ডিয়া সেকেন্ড ইম্পোর্ট সোর্স ফর বাংলাদেশ। তো কাজে এটাও তো তাদের লাভ, আমাদেরও লাভ। আচ্ছা, এইরকম অনেকগুলো লোকজন যায় কলকাতায়, পুরো ওয়েস্ট বেঙ্গলের 90% ট্যুরিজম শেষ হয়ে গেছে, দোকানপাট খালি হয়ে গেছে। তো কাজেই এই যে লাভ, তারপরে যেটা বলছিলেন উনি, বাংলাদেশ থেকে একটা বড় রেমিটেন্স কিন্তু যায় ভারতে, যদিও ভারতীয় পত্রপত্রিকা বা বিশেষজ্ঞরা এটা স্বীকার করেন না। আমার ধারণা রাফলি $3 বিলিয়ন মতো যায় বলে বলা হয়ে থাকে। তো এই বিষয়গুলো আপনি তো বাদ দিতে পারবেন না, এগুলো এমন স্বার্থ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশের, সেখানে আপনার বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখতেই হবে। এবং সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ কি চাচ্ছে, আমরা তো বেশি কিছু চাচ্ছি না, আমরা আত্মসম্মান এবং দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে সম্পর্কটা চাই, এই তো। সেটা সিম্পল, মানে সেটাই তো হওয়া উচিত। যে জিনিসটা এখন আলোচনা করতে, যেহেতু পলিসির বিষয়টা আসলো, আমাদের পররাষ্ট্রনীতি আসলে কি? আমরা দীর্ঘদিন ধরে শুনে আসি যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এখন এই যে যখন এই ধরনের প্রসঙ্গ চলে আসে, যখন সার্বভৌমত্বর প্রসঙ্গ চলে আসে বা সীমান্তে হত্যার প্রসঙ্গ চলে আসে, সেক্ষেত্রে এই পলিসি নতুন করে ভাবার বিষয় আছে কিনা? ইনফ্যাক্ট এই যে ফ্রেন্ডশিপ টু অল, মেলেন্স টু নান, এটা হলো কোল্ড ওয়ার রেলিক্স। ইট ওয়াজ কয়েন্ড ইন 1950s যখন নাকি ইউনাইটেড গভর্নমেন্ট হয়েছিল, সর্বাদি সাহেব ইফ ইউ রিমেম্বার, তখন প্রেক্ষাপটটা ছিল অন্য। তখন কোল্ড ওয়ার ছিল, তখন মানে দেয়ার ওয়াজ এ ভেরি পুশ অ্যান্ড পুল পলিটিক্যাল পার্টির মধ্যে, পাকিস্তানের পলিটিক্যাল পার্টির মধ্যে ছিল কে বা প্রো আমেরিকা, কে প্রো রাশিয়া, দিস ওয়াজ এ পুল। এবং আওয়ামী লীগের কিন্তু ভাঙন হয়েছিল 60s কিন্তু বিকজ অফ দিস ওয়ান অফ দ্য রিজন। তো এখানে এই যে ফ্রেন্ডশিপ টু অল, মেলস টু নাইন, আই থিঙ্ক ইটস এ
ইস ক্যানট বি এ পলিসি আর কি। দিস ইজ মানে আমাকে গুলি করবে আর আমি বলবো কি না তুমি আমার ফ্রেন্ড, ইউ আই ডোন্ট ওয়ান্ট টু ডু, দ্যাটস ক্যানট বি এ পলিসি। অ্যান্ড দিস ইজ কোল্ড ওয়ার রেলিক, ইট শুড বি ডান অ্যাওয়ে উইথ দিস ওয়ান। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো কি আমাদের যেটা নাকি এখানে একটা জিনিস বলে দিই, আমরা যে এই যে বলি কে আমাদের এখান থেকে ধরেন এত কিছু গেল, এই যে ট্রানজিট গেল এখান থেকে ধরেন আগরতলা গেল, তো আমাদের কিন্তু কোনো অবজেকশন নাই বাংলাদেশে। আপনি ইউ আস্ক এনিবডি বাংলাদেশ, ঠিক আছে ওরা কমন হিস্ট্রি, কমন ল্যাঙ্গুয়েজ, এবং হিস্টোরিক্যালি আমাদের তো আগরতলা তো থাউজেন্ডস অফ ইয়ার্স আগরতলাই ছিল ওখানে, তো এটা কোনো প্রবলেম নেই। বাট আমাদের যেটা প্রবলেম হলো কি ওকে লেট মি গো টু ভুটান, লেট মি গো টু নেপাল, ওটা কি ওরা দিয়েছে? দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন প্রবলেমটা হচ্ছে যখন নাকি আমরা বলি এটা, তখন বলে ও হি ইজ অ্যান্টি ইন্ডিয়ান, এটা বা অ্যান্টি বা প্রো ইন্ডিয়ান, দিস ইজ হোয়াট দে ইউজ টু কয়েন। এবং লাস্ট গভর্নমেন্টে কিন্তু এরকম অনেক করেছে, আমাদের এই একটা ছেলেকে মেরে ফেললো আবরারকে, and what was it is he said about ফেনী রিভারের যে ইয়েটা, দিস ইজ সাচ এ সিম্পল অ্যান্ড হি ইজ ভেরি রাইটলি সেড। কী হলো ওটা? এটাই মানে আমি বলছি কি পলিসি যেটা নাকি আমাদের এখানে, যেটা প্রথমে হলো যে এটা আগের কোল্ড ওয়ারের, দুই নম্বরে ন্যাশনাল ইন্টারেস্ট ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি, নট প্রো নট এগেনস্ট। আমরা কিন্তু কারো প্রো তো নাই, কারো এগেনস্ট, আমরা অনলি ওয়ান্ট এ পলিসি উইচ ইজ ন্যাশনাল ইন্টারেস্ট। এখন ন্যাশনাল ইন্টারেস্ট যদি আমি যদি ভারতকে যেতে দেই আগরতলা, দিস ইজ হোয়াট ইট ইজ, স্বার্থ। জি, তারপরে আবার এখানে আমরা তো ওখানে অনেক জিনিসপত্র আনি, বাট আপনি জানেন ওখানে কিন্তু দে হ্যাভ গট এক তো ট্যারিফ আছে, দে হ্যাভ অলসো অ্যান্টি ডাম্পিং ল ইজ এ ভেরি ডেঞ্জারাস ল। স্যার আপনিও তো বলতে পারবেন আরও ভালোভাবে। অ্যান্টি ডাম্পিং ল আমাদেরই কিছু কিছু, যেমন ব্যাটারি, মনে আছে লুকাস ব্যাটারি ছিল একটা, লুকাস ব্যাটারি কিন্তু জানেন তো ইট ওয়াজ এ ভেরি পপুলার ব্যাটারি ইন ইন্ডিয়া, অ্যান্টি ডাম্পিং করে ইট ওয়াজ স্টপড ইট। মানে এরকম কিন্তু নাম্বার অফ থিংস আছে যেটা নাকি দে আর নট অনেস্ট, আমি বলবো ট্রেডিং পার্টনার বিভিন্নভাবে, দে ওয়ান্ট আস টু বাই দেয়ার থিং, বাট আমাদের জিনিস কিনবে না। এটি হলো প্রবলেমটা। এই পলিসিটা ন্যাশনাল ইন্টারেস্ট পলিসিটা রেখেই আমাদের উই শুড গো অ্যাবাউট। যে এই পলিসি নিয়ে কথা বলছিলাম, যেটা বলছিলাম সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই জিনিসটা এখন নতুন করে ভাবা দরকার কিনা। কারণ আমি যেটা দেখলাম যে জাতীয় উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন যে পারস্পরিক সমঝোতা, পারস্পরিক স্বার্থ, এই কথাটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বলেছিলেন। তা আমরা যে দীর্ঘদিন ধরে যে বয়ানটা শুনে আসছি, এটা এখন কার্যকর কিনা, বা এখন নতুন করে চিন্তাভাবনা করা দরকার কিনা? ধন্যবাদ। আপনি জেনারেল সাহেব যেটা বললেন, আমি মোটা দাগে যেটা বলবো সেটা হলো যে এটা একটা বলতে পারেন আপনি একটা ইটস এ গাইডলাইন, আইডিয়াল, কিন্তু এটা অপারেশনালাইজ তো করতে হবে। অপারেশনালাইজ করতে গেলে পলিসি আসবে। এখন ধরেন আমার পলিসি কি, আমার ইকোনমিক পলিসি যদি হয় আমার ভারত থেকে আমার মাল আনতে হবে, চীন থেকে আমার মাল আনতে হবে। এখন ওরা একে অপরকে তো পছন্দ করেন আমরা জানি, কিন্তু আমার স্বার্থে দুই দিক থেকে আনতে হবে, এবং এই মালগুলি আমরা আমদানি করি তাদের দুই জায়গা থেকে, আবার এক্সপোর্ট করি ইউরোপ এবং আমেরিকাতে। যে আমার এটা দেখেন আপনি, এটা আমরা চেনের মধ্যে আটকে আছি, কিন্তু তো কাজে সেই জায়গায় আমার স্বার্থটাকে, যেটা জেনারেল সাহেব সঠিক বলেছেন, আমার জাতীয় স্বার্থটাকে সমুন্নত রেখে যার সাথে যেই কাজে যে পরিমাণ সম্পর্ক আমার রাখা দরকার সেটাই আমাকে করতে হবে। এবং এখানে কিন্তু ভালোবাসা বলে কিছু নাই, বাইরে আপনাকে স্বার্থ ইজ দ্য ডিটারমিনিং ফ্যাক্টর। তো কাজেই ভারতের সাথে যদি ভারত যদি রেসিপ্রোকালি আমার সাথে ভালো কাজ করে, সম্পর্ক এখনকার চাইতে ভালোও হতে পারে, আর যদি না করে তাহলে সেটা খারাপ হতে পারে। কিন্তু এখন আমরা যেই জায়গাটা দরকার, আমরা হোয়াট উই ওয়ান্ট ইজ, যেটা বলছিলাম যে মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট, এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলেই আপনি আপনার ডিরেকশন পেয়ে যাবেন যে আপনার কোনটা করা উচিত, কোনটা করা। তবে একটা কথা আমি বলে রাখবো, সিন্স উই আর নেইবার্স, আমাদের অনেক বিষয়ে কিন্তু আমাদেরকে জনশ্রুতির চাইতেও একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, কারণ দেয়ার ইজ এন এলিমেন্ট অফ মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স, যেটাকে বলি পরস্পর নির্ভরশীলতা আছে, এবং পরস্পর স্বার্থ সংরক্ষণ যাতে হয় সেটা। আরেকটা জিনিস আমরা সংক্ষেপে দুজনকে জানতে চাইব, যেটা আমরা বলছিলাম যে এটাও আমাদের একটা জাতীয় স্বার্থ, সেটা হচ্ছে তিস্তার পানি বন্টন। এটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, অনেকবার কথা হয়েছে, মনমোহন সিং এসছেন, বা আপনি ইউ নো অল দিস থিংস, কোনো সমাধান হয়নি। এবার কিন্তু শক্ত করে এবং ভালোভাবে কূটনৈতিক ভাষায় বলেছেন ডক্টর ইউনূস
যে তিস্তার পানি দিতে হবে, এবং সেটা কম হোক বেশি হোক, আমি খুশি হই বা অখুশি হই, দিতে হবে। এই জিনিসটা ভারতকে আদৌ আলোচনায় বসবে কিনা, বা ভারত আসলে দিতে চায় কিনা, কি মনে হয়? ধন্যবাদ। আমি প্রথমে বলবো যে তিস্তা প্রজেক্ট, এই যে প্রজেক্টটা কিন্তু নতুন কিছু না, এটা অনেক আগের প্রজেক্ট। মানে ওখান থেকে তিস্তার থেকে ডিসচার্জিং ওয়াটার ইন ওয়ান এক জায়গা এবং ক্যাচমেন্টের আরেকটা জায়গা। দিস ওয়াজ এ ভেরি ওল্ড ওয়ান অ্যান্ড ইটস ভেরি সিম্পল। এবং এটার যে প্রাইস ট্যাগ, যেটা এখন দেখি, আগে শুনেছিলাম 1 বিলিয়ন, 2-3 দিন আগে শুনলাম ইট ইজ অ্যারাউন্ড 800 মিলিয়নের মতো হয়ে গেছে। এই টাকাটা কিন্তু আমরা যদি কেউ নাও করে, উই শুড ডু ইট। এখন আপনি আসা যাক, আমি ইন্ডিয়ান যে অপোজিশনটা কেন, এটা আমি বলে দিই। আপনি যদি মনে আছে, ওই যে একটা রেলওয়ে স্টেশন উদ্বোধন করেছিলেন লাস্ট প্রাইম মিনিস্টার আমাদের, ইন হাতিবাঙ্গা। আচ্ছা, হাতিবাঙ্গা থেকে নিয়ে আপ টু নিচে পর্যন্ত যদি আপনি আসেন, যেটা 3টা করিডোর আছে, রেলওয়ে করিডোর। এখন যদি রেলওয়ে করিডোর যদি ওখান থেকে যায়, তাহলে কি যাচ্ছে, এই যে তিস্তা যে ইয়েটা আমাদের প্রকল্প, এটার উপর দিয়ে যাচ্ছে। এখন ভারত ভাবছে যে মানে আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড কেন ওরা পোক করছে। দেন আই ফাউন্ড আউট দ্যাট ওদের যে রেলওয়ে যে ট্রানজিট, যেটা বাইপাসিং চিকেন নেক, যেটা ফেমাস ওদের চিকেন নেক, ওটা বাইপাস করার পরে যে 3টা করিডোর ওরা রেলওয়ে করিডোর পেয়েছে অ্যান্ড এনার্জি করিডোর যে পেয়েছে, এটা কিন্তু মোটামুটি তিস্তা যে লাইনটা আছে প্রকল্পের, ওর আশেপাশে দিয়ে যাবে। এই জন্য ওরা চায় না করুক। এখন যদি আমরা করি, ওয়াই নট, আমরা কিন্তু করতে পারেন। বাট ইট ইজ এ হাই টাইম উই শুড স্টার্ট ডুইং তিস্তা প্রজেক্টের ইয়াটা। বিকজ যদি না করি, আপনি ওই আমি গত বছরই আই হ্যাড অপরচুনিটি টু সি অন দ্য আদার সাইড, মানে আপনি দেখবেন আমাদের এদিকে ধুধু, মানে জাস্ট এক্স্যাক্টলি লাইক ডেজার্ট, আবার ওই পারে দেখবেন মানে আপনি পানি ছাড়া কিছু দেখবেন না। আই স ইন ব্যারাজ, ফারাক্কা ব্যারাজ দেখেছি, আর আমি ওই পাশ দিয়ে গিয়ে ওই যে জলপাইগুড়ি হয়ে আই কেম টু তিস্তা ব্যারাজ। আমি যদি ওই পর্যন্ত যেতে পারিনি বিকজ টাইম ছিল না বলে, বাট ওখানে গেলেও আপনি দেখবেন সেম সিনারিও। অ্যান্ড ইটস নট গোয়িং টু চেঞ্জ যদি আমরা তিস্তা ব্যারাজটা কাজ না করি। বিকজ আমার যতটুকু মনে হচ্ছে 15 থেকে 20টা মনে হয় অলরেডি বাঁধ আইদার প্ল্যান্ড অর ইন অপারেশনাল উপরের দিকেই। আরও কিন্তু হচ্ছে, মমতা কিন্তু বলেছেন সিক্কিমও কিন্তু আরও 2টা না কয়টা প্ল্যান করেছে। তো এটা যদি আমরা না করি, আমাদের ধরেন ইটস ম্যাটার অফ আমাদের সার্ভাইভালের ব্যাপার, এবং ইটস এ বিগ একটা এরিয়া কিন্তু ডেজার্টিফিকেশন হয়ে যাবে যদি আমরা তিস্তা ইয়েটা না করি। এই জন্য আমি বলছি কি, উই শুড নট ডিপেন্ড অন দ্য শেয়ারিং অফ মানে পানি ইয়েটা, কি ভারত করবে এটা করবে না, আমরা আগে আমাদের প্রজেক্টটা করি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, যদি অনেকে, আমি একটা বলছিলাম কি, ভারত যদি করতে চায় ফাইন, বাট ফার্স্ট ভারত যদি করে, আগে আমরা লেটস সাইন দ্য তিস্তা এগ্রিমেন্টটা ফার্স্ট, দেন ইউ ডু দ্য প্রজেক্ট, নো প্রবলেম, গো হেড। আর যদি না হয়, তাহলে আমাদের উই শুড ইমপ্লিমেন্ট দিস ওয়ান, তা নাহলে কিন্তু ইট উইল বি। এই যে জাতীয় স্বার্থের কথা যেটা বলছেন, তিস্তা পানি নিয়ে যে প্রসঙ্গটা, এটা বড়, আমাদের বাংলাদেশের জন্য একটা বড় একটা জিনিস, আপনি নিঃসন্দেহে বলবেন। তো এই ক্ষেত্রে এতদিন যা হয়েছে, আমরা আগে যে প্রধানমন্ত্রী, তাকে বলতে শুনেছি যে ভারতকে আমি যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। যারা নিয়ে অভ্যস্ত তারা কতটা মনে রাখে আমরা দেখি, শুধু নিতেই চাই, কিছুই দিতে চায় না। তিস্তার পানি, যা ন্যায্য অধিকার, ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না। এখন আমরা তিস্তা প্রজেক্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে এই স্বার্থ সংরক্ষণের জন্য কি পরামর্শ দেবেন? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বন্টনের বিষয়টা নিষ্পত্তি হোক। কিন্তু ওখানে তো অনেকগুলো বাদ দিয়েছে, যেটা একদম আইনের সুস্পষ্ট ব্যত্যয়। সেটা যদি হয়ে থাকে, সেটা আলোচনায় আসবে। তবে তিনি স্পষ্ট করে কথাটা বলেছেন, এটা আমি মনে করি যে আমাদের গত বেশ কিছুদিন ধরে, কারণ এটা 2011 সালের সেপ্টেম্বরে সই হওয়ার কথা ছিল, কিন্তু নেগোসিয়েশন চলছে বহুকাল ধরে। আমি নিজেও খানিকটা সময়ের সাথে যুক্ত ছিলাম। তো কাজেই এখন তিস্তা তো একটা নদী, আমাদের সাথে সাথে কিন্তু আবার মনে রাখবেন, এই যে গ্যাঞ্জেস, যেটা আমাদের পদ্মা নিয়ে যে 30 বছরের চুক্তি, সেটাও কিন্তু 26 সালে শেষ হবে। কাজে সেটাও আমরা নবায়নের জন্য কিভাবে যাব, সেটাও আলোচনায় কিন্তু আসবে। এছাড়া আরও 52টা নদী আছে, তার মধ্যে 6-7টা আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করে রেখেছি, বড় যেগুলি মোটামুটি নদী, সেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কারণ পানি বিষয়টা এখন শুধু বন্টন বিষয় নয়। বন্টন আমরা চাই,
আন্তর্জাতিকভাবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ন্যায্য হিস্সা আমরা চাই। বন্টনের পাশাপাশি কিন্তু নদী ব্যবস্থাপনার বিষয়টা খুব জরুরি হয়ে পড়েছে, যেটা জানাল সাহেব বলছিলেন যে আমরা এই নদী ব্যবস্থাপনাটা কিভাবে করব। এবং ভারত বাংলাদেশ কিন্তু 2011 সালের ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের আওতায় দায়বদ্ধ আমরা দুজনেই, যে এটাকে বেসিন ওয়াইজ ভিত্তিতে নদী ব্যবস্থাপনার বড় প্রেক্ষাপট থেকে আমরা এটা দেখি। এখন একটা নতুন উপাদানও কিন্তু এর সাথে যোগ হয়ে আছে, সেটা হচ্ছে এই যে ক্লাইমেট বা জলবায়ু সংক্রান্ত যে বিষয় বলছি, এটাও কিন্তু এর সাথে যুক্ত। কারণ হিমালয় থেকে তো সবগুলো নদী প্রবাহিত হয়ে আসছে। হিমালয়ে যদি বরফ না থাকে তাহলে তো নদী শুকিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, লোয়ার রাইপেরিয়ান হিসাবে, ভাটির দেশ হিসাবে আমাদের তখন জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। তো কাজেই এখন থেকেই আমাদের এই, আপনি যদি বলেন বন্টন, ব্যবস্থাপনা, জলবায়ু, এই তিনটা বিষয়কে মাথায় রেখে আমাদের এই পানি বন্টনের বিষয়টা নিয়ে উদ্যোগী হতে হবে। এবং এটা আমি মনে করি যুক্তিযুক্ত হবে এখনই বলা। গত অনেক বছর ধরে কিন্তু আপনি এই তিস্তার বিষয়টা কিন্তু এজেন্ডাতেই আসতো না, এজেন্ডার বাইরে রাখা হয়েছিল। তো কাজে এখন এটাকে এজেন্ডা আনতে হবে আমাদের, এবং সেটা আমাদেরই উদ্যোগের দরকার। জয়েন্ট রিভার্স কমিশন বসে না বহুকাল ধরে। জয়েন্ট রিভার্স কমিশন বসার যে তার যে বিধিবদ্ধ বসার যে শিডিউল আছে সে অনুযায়ী তারা বসতে হবে, এবং সেটা আমরা উদ্যোগ নিলে না হওয়ার কোনো কারণ আমি দেখছি না। অনেক ধন্যবাদ এম হুমায়ুন কবির আমাদের সময় দেওয়ার জন্য, এবং মেজর জেনারেল শাহিদুল হক অবসরপ্রাপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্যে। দেখলেন দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আমরা মূলত প্রতিবেশীর সাথে যে পররাষ্ট্রনীতি বা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা দুইজন যে অতিথি তাদের কাছ থেকে যেটা আমরা জানলাম, এবং আমরা বাংলাদেশের মানুষ বোধহয় সবাই যেটা চাই, যে প্রতিবেশী দেশের সাথে আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছে, আমরা পারস্পরিক সম্মানের ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই, এবং পারস্পরিক স্বার্থ, আমাদের স্বার্থ যেমন নিশ্চিত হবে তাদের স্বার্থ নিশ্চিত হবে। একতরফা কোনো স্বার্থ কারোর জন্যে বাংলাদেশ বসে নেই। সবার জন্য শুভকামনা।